নতুন পে স্কেলের সিদ্ধান্ত নির্ভর করছে পে কমিশনের প্রতিবেদনের উপর, জানালেন অর্থ উপদেষ্টা। মানুষের ন্যূনতম জাতীয় আয় নিশ্চিতের দাবি নাগরিক প্ল্যাটফর্মের। মুঠোফোন আমদানিতে শুল্ক কমানো হলো 60%, দাম গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিদ্ধান্ত, বলছে এনবিআর। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপ ট্রাম্পের। ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের, প্রভাব পড়বে অন্য দেশগুলোর ওপরও। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের আগে পে স্কেল হবে কিনা এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পে স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য সরকারের নয় বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান উপদেষ্টা। পে স্কেলের সিদ্ধান্ত নির্ভর করছে পে কমিশনের প্রতিবেদনের উপর বলেও জানান তিনি। কমিশন শিগগিরই প্রতিবেদন জমা দেবে বলেও জানান অর্থ উপদেষ্টা। ভেনেজুয়েলা এবং ইরানের অস্থিরতার জ্বালানি তেলের চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার বলেও জানান তিনি। এছাড়া সভায় কর্মসংস্থানের অংশ হিসাবে 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছে সেটা আমাদের ব্যাপার না। গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো তার সম্পূর্ণ সরকারের। দেশের মানুষের জন্য ন্যূনতম জাতীয় আয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন 2026 ও নাগরিক প্রত্যাশা বিষয়ক সংলাপ অনুষ্ঠানে তিনি এই দাবি তোলেন। এ সময় দেশের বিভাগীয় পর্যায়ে করা নাগরিকদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে করা নাগরিক ইশতেহার তুলে ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক আধুনিক ও বৈচিত্র্যমুখী অর্থনীতির কৃষি রূপান্তর করতে হবে। দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতির আলোকে যুবদের শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার দাবি জানান তিনি। প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে তারা যেন ন্যূনতম একটি আয় পেতে পারে, শুধু সরকার না, শুধু কর্মসংস্থানের মাধ্যমে না, সামগ্রিকতার একটা নীতি কাঠামোর ভিতরে এই বিষয়টি আসবে এবং আমরা সেটা পরশুদিন বলবো। এবং এইটা করার মতো আর্থিক যোগ্যতা এবং সক্ষমতা বাংলাদেশের আছে বলে আমরা বিশ্বাস করি। মুঠোফোনের মূল্য গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কমানো হলো আমদানি শুল্ক। ফোন আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এতে মুঠোফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক 60% কমানো হলো। এনবিআরের হিসাব অনুসারে 30,000 টাকার বেশি দামে আমদানি করা হ্যান্ডসেটের দাম কমবে প্রায় 5,500 টাকা। আর দেশে সংযোজিত একই দামের মুঠোফোনের দাম কমবে 1,500 টাকার মতো। সামরিক হস্তক্ষেপে হুমকির মুখে থাকা ইরানের ওপর এবার শুল্কের কোপ বসালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর আরোপ করলেন 25% শুল্ক। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইরানের বড় বাণিজ্যিক অংশীদার চীন। ইরানের বিরুদ্ধে হঠাৎই অস্ত্র বদল করলেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক পরিকল্পনার মধ্যেই বসালেন শুল্কের কোপ। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না করলেও সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। আর এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন ইরানে সরকার বিরোধী বিক্ষোভ টানা 3য় সপ্তাহে গড়িয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। যে কোনো অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। শুল্ক যুদ্ধে কেউ জয়ী হয় না। বেইজিং এর অবস্থান স্পষ্ট, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে চীন। তবে ইরানের অন্যতম বাণিজ্যিক অংশীদার দেশ ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারতও এই শুল্কের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকলেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। আসমাতুলি, নিউজ 24।
আজ পুঁজিবাজারে সূচক কিছুটা ঊর্ধ্বগতি ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স 4.61 বেড়ে দাঁড়িয়েছে 4,946 পয়েন্ট। 2.2 পয়েন্ট কমে ডিএসএর সূচক কমে দাঁড়িয়েছে 995 পয়েন্টে। বেড়েছে ডিএস30। মঙ্গলবার সর্বমোট লেনদেন হয়েছে 386 কোটি 34 লাখ টাকা, যা সোমবারের তুলনায় বেশি। এদিন 159টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 156টির এবং অপরিবর্তিত আছে 75টির। দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে 4,199 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,32,055 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি, যা দেশের ইতিহাসের মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,32,055 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,21,499 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,89,890 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,56,881 টাকা নির্ধারণ করা হয়েছে। শেরপুরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বোরো ধানের বীজতলা। হলুদ বর্ণ ধারণ করেছে বীজতলার চারা। ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। বড় বীজতলা নষ্ট হওয়ায় সময় মতো ধানের চারা জমিতে রোপণ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষক। শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে শেরপুরে বোরো ধানের বীজতলা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বীজতলার চারা হলুদাভ হয়ে গেছে, ফলে কৃষককে নতুন করে চারা রোপণ করতে হচ্ছে। এতে করে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষক। 19 দিনের মধ্যে জ্বালা এখনো ফুটতে পারে নাই। বিছনে দোষ নাই, বিছনে একবার দুইবার ভিজেছি না, সুন্দরভাবে জালি গাঁদাছি, কিন্তু কুয়াশার কারণে এবার জ্বালা হয় নাই। যদি অন্যটা ভালো থাকতো তারপরেও কিনে লাগানো যাইতো, কিন্তু এখন তো কোনো উপায়ই দেখতেছি না। এখন জ্বালা আমার নষ্ট হয়ে গেছে, চিন্তা ভাবনা করতে জ্বালা কেনার জন্য। জ্বালা কিনতে গেলেও অনেক টাকা লাগে। এদিকে তীব্র শীত আর ঘন কুয়াশায় বীজতলার চারা যাতে নষ্ট না হয় সেজন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই শত্রু প্রবাহের রোগ এবং পোকার আক্রমণ হতে রক্ষা করার জন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন ফসল অনুযায়ী ছত্রাকনাশক সহ অন্যান্য কীটনাশক প্রয়োগে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে আসছি। এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 91,949 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।